সুখ এমন একটা জিনিস যেটা কিনা আপনাকে সব সময় উপস্থিত বুদ্ধি আর নিজের কায়িক পরিশ্রম দিয়ে অর্জন করে নিতে হয়। একটা কথা সব সময় মাথায় রাখবেন, এই দুনিয়াটা কারো জন্যই বেহেশত নয়, মেয়েদের জন্য তো একেবারেই নয়। একজন গৃহিণী তার সংসারে ঠিক যতটুকু পরিশ্রমী, সে ততটুকুই সুখী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে করে আমাদের মধ্যবিত্তদের জন্য জীবন ধারণ করা সত্যিই খুব হিমশিমের ব্যাপার। অন্যান্য দেশে যেখানে কোনো একটা জিনিসের দাম বাড়লেই সরকারকে জবাবদিহি করতে হয়, সেটা হতে পারে 5 টাকা বা 10 টাকা। আমাদের দেশে যেখানে 85% মানুষ দারিদ্র সীমারেখার নিচে আমরা বসবাস করছি, সেখানে 5 টাকা বা 10 টাকা তো দূরের কথা, কোনো একটা জিনিস কেজিতে যদি 100 টাকাও বেড়ে যায় তাহলে কিন্তু কাউকেই কারো কাছে জবাবদিহি করতে হয় না। উচ্চবিত্ত আর নিম্নবিত্তদের মাঝে আমরা যারা মধ্যবিত্ত আছি, দম ফেটে গেলেও আমরা স্বীকার করতে নারাজ যে আমরা খারাপ আছি। একগাল হাসি দিয়ে বলতে হবে খুব ভালো আছি। এটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের পারিবারিক শিক্ষা। মেহমান আসলে তাকে শরবত দেবার জন্য ঘরে যদি লেবু না থাকে, লেবু পাতা ছিঁড়ে দিয়ে সেই শরবতটা বানিয়ে উপস্থিত হই, কিন্তু বুঝতে দেই না আমরা অভাবে আছি বা খারাপ আছি। কথা বলতে বলতে সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি, পরোটা আর ছিল গরুর মাংস ভাজি। বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা সিন্ডিকেট, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটা কখনোই ভেঙে ফেলা সম্ভব না। কিন্তু আমরা গৃহিণীরা যেটা করতে পারি, একটু বুদ্ধি করে প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ ব্যবহার করার। চড়া দাম দিয়ে বাজার থেকে এটা সেটা কিনে আনার পর যদি সেগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আফসোসের সীমা থাকে না। কিন্তু একজন গৃহিণী হিসেবে যদি আমরা প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ ব্যবহার করি, তাহলে কিন্তু সংসারের খরচটা অনেকটাই কমে যায়। তো কিছু টমেটো আনা হয়েছিল, এখন কিন্তু টমেটোর সিজন মোটামুটি চলে এসেছে, কিন্তু সিজনেও কোনো একটা জিনিসের যে এত দাম সেটা আসলে চিন্তাই করা যায় না। কয়েকটা টমেটো এখন পর্যন্ত ফ্রেশ আছে, ভালো আছে, আর কয়েকটা দেখছিলাম এরকম একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলোই কেটে নিচ্ছি। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। টমেটোগুলোর এমন অবস্থা, যদি বাহিরে রাখি তাহলে তো ভালো থাকবেই না, যদি ফ্রিজেও রাখি তারপরেও ভালো থাকবে না। তো এরকম 3টা টমেটো একটু নষ্টর মতো হয়ে গেছিল, তো যে সাইডটা একটু নষ্ট হয়েছে সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি, আর বাকি অংশটুকু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো আমি ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে তারপর মোল্ডে ভরে রেখে দেব। যখন টমেটোর সিজন থাকে না, তখনও কিন্তু আমি মোল্ডে করে এভাবে টমেটো রেখে দেই। তাতে করে হয় কি, অনেক সময় দেখাচ্ছে যে রান্নার সময় কাটার ঝামেলাও থাকে না। চিকেন রান্নার ক্ষেত্রে বা একটু ডাল রান্নার ক্ষেত্রে বা যে কোনো একটা গ্রেভির মধ্যে খুব সুন্দর করে দেওয়া যায়। বাজারে জিনিসপত্রের যে দামের অবস্থা, কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, নিজের কাছে খারাপ তো লাগেই, সেটা হাজবেন্ডের কাছে বলারও আসলে সাহস পাই না। একটা সংসারে আপনি যত বেশি পরিশ্রম করেন, যত বেশি খাটাখাটনি করেন, সেই পরিশ্রম আর খাটাখাটনির মূল্যায়ন কিন্তু একেবারে নগদ, মানে সেই টাইমটাতেই আপনি পেয়ে যাবেন। আর কোনো একটা জিনিসে যদি একটু অবহেলা করেন, আপনার সারাদিনের খাটাখাটনি বা পরিশ্রম সব কিছুই কিন্তু একেবারে পানির মতো ধূলিসাৎ হয়ে যায়। আপনার পরিশ্রম বা খাটাখাটনির মূল্যায়ন যেমন আপনি নগদ ফগদ পেয়েছিলেন, আপনার ছোটখাটো অবহেলা থেকে যে ক্ষতি, সেটার জন্য কথা শোনাতেও কিন্তু কেউ বাকি রাখবে না, কথাটাও সবাই নগদ ফগদই শুনিয়ে দেবে। সংসারের খরচ কমানোর অনেক আপুরা অনেক রকম আইডিয়া শেয়ার করেন, আর এখন তো ট্রেন্ডে চলে এসেছে কে কত বেশি টাকা জমিয়েছেন। বেশ কিছুটা মুগ ডাল আনা হয়েছে, যেগুলো আমার একদিনে শেষ হবে না, আর মুগ ডালটা আমার বাসায় রেগুলার খাওয়াও হয় না। দেখাচ্ছে যে বেশি দিন রেখে দিলে সেটাতে পোকা হয়ে যায়। বাজার থেকে মুগ ডাল নিয়ে আসলে আমি সব সময় এরকম তেলে তারপর বক্সে ভরে রেখে দেই।
এতে করে মুগ ডালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আবার পোকাও হয় না। গ্যাসের খরচ বা সংসার খরচ কমানোর আইডিয়া যে সব আপুরা শেয়ার করেন, আমি প্রত্যেকটা আপুর প্রতি সম্মান রেখে বলছি, এমন কিছু ভিডিওতে শেয়ার করবেন না যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। মুগ ডালগুলো যেহেতু গরম অবস্থায় আছে, এখন যদি এগুলো বক্সে ভরে রেখে দেই তাহলে কিন্তু ফাঙ্গাস এসে যেতে পারে। তো এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি বক্সে ভরে রেখে দেব। বুটের ডাল বা কাবুলি ছোলা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। তো প্রেসার কুকারে আমি কিছু বুটের ডাল আর কাবুলি ছোলা এরকম সিদ্ধ করে বক্সে ভরে নিয়েছি। এগুলো ঠান্ডা হলে তারপর আমি ফ্রিজে রেখে দেব। একটা গ্যাস সিলিন্ডার কিভাবে 1 বছর পর্যন্ত ইউজ করা যায় এই কন্টেন্টের উপর একটা আপুর ভিডিও দেখছিলাম। তো দেখছিলাম সে ভাত রান্না করার জন্য বেকিং সোডা ইউজ করছে। তো 3 বেলা ভাত খাওয়ার ক্ষেত্রে যদি বেকিং সোডা দিয়ে কোনো ভাত রান্না করা হয়, সেই ভাতটা আমাদের শরীরের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত, এটাও কিন্তু একটু চিন্তা ভাবনা করার বিষয়। আমরা যারা লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি হয়তো বা অনেক শিক্ষণীয় কিছু আমাদের ভিডিওতে থাকে না, কিন্তু অনেকেই আছেন যারা কিনা আমাদের ভিডিওতে দেখানো কাজকর্মগুলো খুব ভালোবাসা থেকে দেখেন। তো সেখানে আমার কাছে মনে হয় কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে আমাদের একটু হলেও সচেতন হওয়া উচিত। বর্তমানে আমি যেহেতু খাদ্যদ্রব্য নিয়ে কাজ করছি, আমার কিন্তু অনেক আপুদের সঙ্গে কথা হয়। আমার পেজের ঘিয়ের প্রাইসটা নিয়ে অনেক আপুরা কনফিউজড। খুব শীঘ্রই আমি এটার উপর একটা ডিটেলস ভিডিও দেব। এখানে একটা জার আমার নিজের, আরও একটা জার যেটা আমি বিজনেস শুরু করার আগে কালেক্ট করেছিলাম। বাজারে 1000 টাকা বা 1100 টাকা কেজিও কিন্তু ঘি কিনতে পাওয়া যায়, কিন্তু এই যে তলায় গাঁটটা দেখতে পাচ্ছেন, এখানে কতটুকু কম পাচ্ছেন সেটা একবার চিন্তা ভাবনা করে দেখবেন। আমরা বাঙালিরা যদি অল্প দামে কিছু কিনতে পারি খুব বেশি খুশি হয়ে যাই, কিন্তু লস আমাদের কোন দিক থেকে হচ্ছে সেটা কিন্তু কখনোই ভেবে দেখি না। বাজারে 1000 টাকা কেজি বা 1100 টাকা কেজিও কিন্তু ঘি কিনতে পাওয়া যায়, সেটা তারা পিওর ঘি বলেই সেল দিচ্ছে। বিজনেসটা শুরু করার পর আসলে এটা আমার মাথায় ধরছেই না যে একটা পিওর অথেন্টিক দানাদার ঘি সেটা কিভাবে 1100 টাকায় দেওয়া সম্ভব। আর যারা অ্যাকচুয়ালি অরিজিনাল জিনিস নিয়ে কাজ করছেন তাদের প্রাইস রেঞ্জ কিন্তু অনেক হাই। তো সেই তুলনায় কিন্তু আমাদের প্রাইস রেঞ্জটা বেশ অনেকটাই কম। এই যে পার্সেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার 15 দিনের রিপিট কাস্টমারদের। ভালো জিনিসটা যদি না দিতে পারতাম তাহলে এই 15 দিনের মধ্যে তারা কিন্তু অবশ্যই রিপিট হতো না। সেদিন যাত্রাবাড়ি থেকে একজন আন্টি আমাকে ফোন দিয়েছিলেন। তার একটা কথা, সে নিজেও অসুস্থ, খালুজানও অসুস্থ। আন্টিটার নাম সম্ভবত রুনু, সবসময় আমার ভিডিও দেখেন। তো আন্টি বলছিলেন যে মা দেখো কোনো যেন ভেজাল না থাকে। আমার কাছে কিন্তু ভেরিয়াস কোয়ালিটির প্রোডাক্ট নাই, মানে আমি একটা জিনিস নিয়ে কাজ করছি। আমার ঘরে যা আছে সব একই কোয়ালিটির, একই মানের। যেখানে সে বলছে সে নিজে অসুস্থ বা খালুজান অসুস্থ, তো এরকম কিন্তু অনেকেই আছেন। তো তাদের যখন আমি একটা ভেজাল মিশ্রিত জিনিস দিতে যাব, আমার কলিজাটা কাঁপলেও সবার কিন্তু কলিজা কাঁপাকাঁপি করবে না। টাকার কথা চিন্তা সবসময় না করে নিজের স্বাস্থ্যের কথাও কিন্তু একটু হলেও চিন্তা করা উচিত। আমার কথা হচ্ছে বেশি খাওয়ার দরকার নাই, অল্প খান, কিন্তু অল্প খেয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘি কিন্তু কোনো অস্বাস্থ্যকর খাবার নয়, এটাকে অস্বাস্থ্যকর বানানো হয়েছে। যারা একেবারে পিওর বা অথেন্টিক জিনিসগুলো সব সময় ব্যবহার করেন তারা কিন্তু প্রাইস রেঞ্জটা নিয়ে কখনোই কনফিউজড হন না। তো সেদিন আমাদের হানি মধু আইডি থেকে বিথি আপু বলছিলেন যে শিশির, তুমি যে পিওর জিনিসটা এত স্বল্প মূল্যে মানুষের মাঝে দিচ্ছ, এটা আসলে কোথাও থেকে আশা করা যায় না। আমাদের হানি মধু আইডির বিথি আপুরও কিন্তু এই অর্গানিক ফুডেরই বিজনেস। তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন। যারা আসলে সবসময় অথেন্টিক বা পিওর জিনিস ইউজ করেন বা দামের সঙ্গে অভ্যস্ত, তারা কিন্তু কেউই প্রাইসটা নিয়ে কনফিউজড হচ্ছেন না, বরং তারা খুব খুশি, কারণ তারা জানেন যে পিওর জিনিসটা বাজারের মূল্যে কখনোই পাওয়া যাবে না। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নাটা করে ফেলবো। দুপুরে আজকে খুবই সহজ সরল রান্না, যেটা সবসময়ই থাকে। মেয়ের আবদারে চিকেন রান্না করছি। কিছুদিন আগ পর্যন্ত বাসায় আসলে খুব একটা মাংস রান্না করা হতো না, ইদানিং 2-1 দিন পরপরই করতে হচ্ছে। আমার কাছে মনে হয় খুব কম বাচ্চারাই মাংসটা অপছন্দ করে, মানে বাচ্চাদের পছন্দের খাবার তালিকায় থাকে একমাত্র মাংস। এইদিকে বাচ্চার মায়েদের মাংস খাওয়াতে খাওয়াতে মাংস রান্না করতে করতে খাঁটি বাংলা যেটা বলে তিতা ভিতা অবস্থা।
চিকেনটা আজকে আমি হাতে মেখে রান্না করব, তো সেই জন্য এখানে সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে তারপর মাখিয়ে নেব। মাংসের মধ্যে তেল দিতে গিয়ে একটা কথা মনে হলো, মানে কিছুদিন আগেও ট্রেন্ডে এসেছিল যে ঘরের তেল খরচ কিভাবে কমাবো, সংসারে তেলের খরচ কিভাবে কমাবো। তো সেখানেও কিন্তু অনেক আপুরা শেয়ার করেছিলেন তেলের মধ্যে লবণ দিয়ে তারপর তেলের ঘনত্বটা বাড়িয়ে নেওয়ার। একটা জিনিসের সর্বোচ্চ ব্যবহার বা সর্বনিম্ন ব্যবহার আমরা অবশ্যই করব, কিন্তু প্রত্যেকটা জিনিসই যেন অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যকর হয়, অস্বাস্থ্যকর যেন কিছুই না হয়। একটা চুলাতে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি, অন্য আরেকটা চুলাতে আমি একটু লাউ শাক এরকম ভাপ দিয়ে নিয়েছি। এটার পানিটা আমি ঝরিয়ে নেব। লবণ দিয়ে তেলের ঘনত্ব বাড়িয়ে যখন সেটা রান্নায় ইউজ করা হয় সেটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত থাকে না। নিজে যদি সুস্থই না থাকতে পারি, এত টাকা পয়সা জমিয়ে সংসারের খরচ কমিয়ে কি হবে বলেন তো। তো যাই হোক, এখানে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। শেষে কিন্তু একটু আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো মুরগির মাংসের মধ্যে শেষে যদি এরকম কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়, কাঁচামরিচের গ্রানটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এইদিকে আমার শাশুড়ি মা সেই যে লাউ শাকটা সেটা শুটকি আর আলু দিয়ে তারপর রান্না করছেন। রান্নাটা আমি নিজেও করতে পারতাম, কিন্তু আমি করিনি, বলেছি মা আপনি করেন। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না অসম্ভব রকম মজা। আমার কাছে কেন যেন মনে হয় সে রান্না করলে রান্নার গ্রানটাই চেঞ্জ হয়ে যায়। আমার গত ভিডিওতে ওয়াশি ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার এই সার্ভিং ডিশটা কত টাকা প্রাইস পড়েছে, আর এটা কি মেলামাইন না সিরামিক, অবশ্যই বলে দেবে। তো সেই আপুর জন্য বলছি, এটা কিন্তু একটা সিরামিকের সার্ভিং ডিশ, আর এটার প্রাইস নিয়েছিল সম্ভবত 550 টাকা। এটা বেশ অনেক দিন আগে কিনেছি, কিন্তু ইউজ করা হয়নি। তো ইদানিং ইউজ করে বেশ আরাম পাচ্ছি। মিডিয়াম সাইজের 2টা চিকেন রান্না করেছিলাম, 2টা চিকেনই কিন্তু একটা বাটিতে এঁটে গেছে। আমার ভালোবাসার অনেক আপুরা আমার চ্যানেলের ভিউ নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে গেছেন। অনেকে আমাকে ইনবক্স করছেন, আপু তোমার চ্যানেলের ভিউ কমে গেছে। আসলে সবার উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই, ইউটিউব এমন একটা জায়গা, এখানে আপনি আজকে কোটিপতি তো কালকে একেবারে পথের ফকির। এটা কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্যের জায়গা। আর আমি যেহেতু নতুন একটা পথ চলা শুরু করেছি, আমি নিজেও জানতাম যে আমার ভিউ কমে যাবে। নতুন অডিয়েন্স গ্রো করার আগ পর্যন্ত চ্যানেলটা কিন্তু এরকম ধাক্কা গোতা খেতে থাকবে। আমি আমার চ্যানেলের ভিউ নিয়ে আসলে কোনো সময়ই খুব বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম না। যদি তাই হয়ে যেতাম তাহলে হয়তোবা টুকটুক টুকটুক করে এতটুকু আসতে পারতাম না। মহান আল্লাহ তাআলা আমাকে অনেকটা ধৈর্য শক্তি দিয়েছেন। রিজিকের বাইরে যেমন খাওয়া যায় না, ভাগ্যের বাইরে যাওয়া যায় না। তো আমার ভাগ্যে মহান আল্লাহ তাআলা যতটুকু যেভাবে রেখেছেন আমি ততটুকুই পাবো, ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট থেকে সবসময় আলহামদুলিল্লাহ বলবো। তো যাই হোক, এটা বিকালবেলার ক্লিপস। বিকালের নাস্তাটা আমার বাসায় খুব কম বানানো হয়, বাহির থেকে কিনে আনা হয় বেশি। কিছুদিন ধরে চিন্তা করছিলাম মোমো বানাবো, কিন্তু আসলে সময় করে উঠতে পারছি না। এইদিকে বিকালবেলা প্রচুর মোমো খাওয়ার জন্য ক্রেভিং হয়েছে। তো মেয়ের বাবা বাহির থেকে নিয়ে এসেছে। মা মেয়ে অনেক অনেক গল্প করতে করতে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছিলাম। মোমোটা মোটামুটি ভালোই ছিল। তো মোমো খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।